This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9। লিমা রয়েছে আপনাদের সঙ্গে TV9 বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর। প্রকাশ্যে গুলি চালিয়ে অপহরণের অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসঞ্জা এলাকায় চাঞ্চল্য। বাইকে করে পলসঞ্জা থেকে ইচ্ছাগঞ্জের দিকে যাচ্ছিলেন পেশায় লোন রিকভারি এজেন্ট দীপ্তেশ মণ্ডল। হঠাৎ একটি গাড়িতে করে এসে দীপ্তেশের বাইকে ধাক্কা মারে দুষ্কৃতীরা। গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যায় দুই বাইক আরোহী। অভিযোগ, দীপ্তেশ মণ্ডল পালানোর চেষ্টা করলে পায়ে গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে থাকা দীপ্তেশের সঙ্গী ইন্দ্রজিৎ ঘোষকে অপহরণের অভিযোগ। এই ঘটনার তদন্তে নবগ্রাম থানার পুলিশ। এই মুহূর্তে দাঁড়িয়ে নজর আমাদের মুর্শিদাবাদে। বড় খবর আসছে সেখানে। গুলি চালিয়ে অপহরণের অভিযোগ। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসঞ্জা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাইকে করে পলসঞ্জা থেকে ইচ্ছাগঞ্জের দিকে যাচ্ছিলেন পেশায় লোন রিকভারি এজেন্ট দীপ্তেশ মণ্ডল। তারপরই হঠাৎ করে গাড়িতে করে এসে দীপ্তেশের বাইকে ধাক্কা মারে দুষ্কৃতীরা। এখন কি পরিস্থিতি, পুলিশ কি করেছে এখন অবধি, সব ডিটেল আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে সরাসরি জানবো। এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে কৌশিক? দেখো, এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে যে একজন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, যার গুলি লেগেছে, তবে তিনি এখন সুস্থ অবস্থায় রয়েছেন। এবং অপরদিকে যে অপহরণ হয়েছে বলে অভিযোগ, তাকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। এবং যে ঘটনাটি ঘটেছে, যখন লোন রিকভারি যারা এজেন্ট তারা ফিরছিল একটি বাইককে রিকভার করে, যেহেতু টাকা ফেরত পায়নি সেই কারণে, এবং সেই সময় কিন্তু দুইজনকে ঘিরে প্রথমে 4 চাকায় গাড়িতে এসে দুই বাইক আরোহীকে অর্থাৎ ওই দুই এজেন্টকে ধাক্কা মারে এবং তারপর একজনকে কিডন্যাপ করে এবং অপরজন পালাতে গেলে তাকে গুলি করে। এবং এই ঘটনার পর থেকে একটা উত্তেজনা তৈরি হয় এই নবগ্রামের ওই এলাকায়। এবং এরপর পুলিশের অভিযোগ দায়ের হয়। ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ যায় এবং পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে একটি গুলি চলার ঘটনাও ঘটেছে এবং যে ঘটনার যে অপহরণের কথা বলা হচ্ছে সেটাও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মাঝ রাস্তায় যেটা বিকেল বেলায় যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু একটা আতঙ্ক বাড়ছে, যে দিনে দুপুরের মধ্যে কোথাও যেন একটা স্বাভাবিক এই আতঙ্কটা স্থানীয়দের মধ্যে থাকা। ধন্যবাদ তোমায়, নজর রাখো। পলসন্ডায় একটা আমরা এমনি কাজেই যাই, ঠিক আছে, আমরা ফাইন্যান্সের কাজ করি, আমরা সেই জন্য গেছিলাম। তো ওখান থেকে আসার পথে এই ঘটনা। একটা 4 চাকা ফলো করতে করতে এসে একজনকে ধাক্কা মারে আর আমাকে পায়ে ফায়ার করে দিয়েছে। আর একজন যে ছিল তাকে কি অপহরণ করেছে? সে এখন নিখোঁজ আছে। এবার সেই খবরে নজর রাখা যাক, যে খবর নিয়ে রাজনৈতিক মহলে বেশ সারাদিন ধরে আলোচনা চললো। প্রায় 10 বছর পর ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে এই ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকী সরকারের দিকে আঙুল তুলেছিলেন, প্রশ্ন তুলেছিলেন, গঙ্গাসাগরের মতো উন্নয়ন ফুরফুরায় হলো না কেন? তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর মঞ্চে তহা সিদ্দিকীর উপস্থিতি বেশ নগণ্য, বরং অন্য পীরজাদাদের সক্রিয় হতে দেখা গেল। বিস্ফোরক তহা বলে দিলেন, ইফতার সফল হয়নি। ফুরফুরায় কি সবাই ফুরফুরে নয়? তবে 9 বছর পর ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়, তাও আবার এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় ইফতার। মুখ্যমন্ত্রীর কর্মসূচি শুনেই তীর ছুটতে শুরু করেন বিরোধীরা, বিশেষ করে বিজেপি। ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। জাহাজ যখন ডুবতে শুরু করে তখন খড়কুটো ধরে বাঁচতে চেষ্টা করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বাঁচার শেষ চেষ্টা। ফুরফুরায় ইফতার মঞ্চে পৌঁছেই সবার আগে বিরোধীদের পাল্টা নিশানা করেন মুখ্যমন্ত্রী। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে, এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো এই কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোশ্চেন করেন না? মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর কেমন হলো? চোখে পড়ার মতো অনুপস্থিতি এবং কিছু বুড়ি ছোঁয়া উপস্থিতি, দুটোই তাৎপর্যপূর্ণ।
এখানে যার নাম সব থেকে বেশি আলোচিত হতো তহা সিদ্দিকী, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এলেন বটে, কিন্তু 10 মিনিট সাকুল্যে থাকলেন এবং তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু কথা বললেন এবং একটি খামে কিছু একটা দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। নওশাদ সিদ্দিকী, যিনি গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, কারণ তার অভিযোগ ছিল তিনি তার এমএলএর টাকা ব্যবহার করতে পারছেন না কোনো রাজনৈতিক কারণের জন্য। সেই রাজনৈতিক কারণ নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এবং আজকে তিনি এখানে থাকবেন কি না সেটা কিন্তু বিধানসভায় তিনি প্রায় এড়িয়ে গিয়েছিলেন। তিনি সৌজন্যতার কথা বলেছিলেন, অনেকেই মনে করেছিলেন সেই সৌজন্য সাক্ষাৎকার হয়তো তিনি এখানে এসে করবেন, কিন্তু সেই নওশাদ সিদ্দিকীও এলেন না ইব্রাহিম সিদ্দিকীও। পীরজাদা তহা সিদ্দিকী যা বলছেন তাতে তৃণমূল কি ফুরফুরে থাকতে পারবে? যে উদ্দেশ্য নিয়ে ইফতার বা যে আয়োজন হয়েছিল এটা কি সফল হয়েছে? না, মোটেই নয়। মুখ্যমন্ত্রী জানছেন সফল হয়েছে, উনি জানছেন সফল হয়েছে, কিন্তু আমরাও জানি সফল হন না উনি। এত বড় অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী ছিলেন, তবু তহা বলছেন সব আসন ভরেনি। সিট ফাঁকা বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আমি নিজে দেখেছি সিট ফাঁকা ছিল, 19 থেকে 20 জন গেছে। তো যখন ফাঁকা আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ, ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে, তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে। কেন ফুরফুরার ইফতার নিয়ে এমন শ্লেষাত্মক মন্তব্য তহার? কেনই বা ইফতারের অনুষ্ঠান থেকে দ্রুত বেরিয়ে গেলেন? অন্তত দুটো কথা বলার জন্য, দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। না, আমি আপনাদের কাছে এসেছি। তহা বলতে না পারলেও অন্য পীরজাদারা বলেছেন মুখ্যমন্ত্রীর সামনে তাদের মন্তব্য তাৎপর্যপূর্ণ। ফুরফুরা শরীফ একটা বড় জায়গা, এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব পীরজাদা আছেন। যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি। আমরা 32 ভাই, 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করার দরকার। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, যে জায়গায় একজন কেউ কোনো জায়গার কিছু নেই, আমরা সবাই সব জায়গায় সব দায়িত্ব নিয়ে এক একজন এক একটা দিক দেখি। কারণ এটা একটা বিশাল কর্মকাণ্ড, সারা পূর্ব ভারত জুড়ে এর একটা কর্মকাণ্ড, অতএব একা এটা বহন করা সম্ভব। তবে কি ফুরফুরা শরীফে তহা নিজেই কোণঠাসা? তাই কি গোসা? যদিও মঞ্চে উপস্থিত অনেক পীরজাদাকেই খোলাখুলি নিশানা করছেন তহা। দামি পীরজাদা যারা ফুরফুরা শরীফের পীর সাহেবদের আমাদের বংশের কেউ নাই। ঘরোয়া দ্বন্দ্ব কি? এতে তৃণমূলের লাভ না ক্ষতি? দীক্ষা ভূঁইয়া এবং সনত মাঝের রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি দিকে নজর রাখি, কারণ সেখানে শাহী দরবারে শুভেন্দু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। রাজ্যের বিভিন্ন বিষয়ে দুজনের আলোচনা হয়েছে। সেই আলোচনার মুহূর্তে ছবির দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু বিষয় হলো কোন কোন বিষয়গুলো, কোন কোন ইস্যুগুলো নিয়ে কথা হলো। দিল্লিতে শাহী দরবারে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং বিরোধী দলনেতার ঠিক কোন কোন বিষয়গুলি, মানে বাংলায় এই মুহূর্তে কী কী চলছে, কোন কোন বিষয়গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে রেখেছেন, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। রাজ্যের বিভিন্ন বিষয়ে দুজনের আলোচনা হয়েছে, সূত্র মারফত খবর রয়েছে TV9 বাংলার কাছে। দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। সংসদে বাংলার কোন কোন ইস্যু তুলে ধরা হবে তা নিয়ে আলোচনা করেন বিজেপি নেতারা। যদিও কি নিয়ে বৈঠক খোলসা করেননি কেউই। তবে সদ্য জেলা সভাপতিদের নাম ঘোষণার পর জেলায় জেলায় যখন অসন্তোষের খবর আসছে, ঠিক সেই প্রেক্ষাপটে সাংসদদের নিয়ে বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও অসন্তোষের প্রসঙ্গে গুরুত্ব দেননি সুকান্ত। সব এলাকায় সাংগঠনিক ও রাজনৈতিক কাজের ক্ষেত্রে সাংসদ ও সংগঠনের সমন্বয়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। এবার থেকে সংসদে অধিবেশন চলাকালীন এ ধরনের বৈঠক হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। সমস্ত সাংসদদের সাথে এবং বিরোধী দলনেতা শুভেন্দুদাও এখানে এসেছিলেন। তাদের উপস্থিতিতে আমাদের একটি গেট টুগেদার, যেখানে সবাই নিজের যে ভাবনা আগামী 26শে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য এবং বাংলাকে এই অত্যাচারী শাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য কি করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো আগামী দিনে যাতে ইমপ্লিমেন্ট করা যায়, নিচে মাটিতে যাতে
নামানো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। কিছু সাজেশন এসেছে এমপিদের কাছ থেকে, আমাদের মাননীয় মেম্বার অফ পার্লামেন্টদের কাছ থেকে, সেগুলো আমরা এর পরবর্তী সময় সাংগঠনিক বৈঠকে আমরা প্লেস করব। টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ কলেজ, একে অপরের ওপর বাঁশ লাঠি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ। ঘটনায় জখম টিএমসিপির তুফানগঞ্জ কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাস ও তৃণমূল ছাত্র পরিষদের 2 সদস্য ধীমান দেউরি ও সাগর বর্মন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে জখমদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আপনারা সবাই জানেন কিছুদিন আগে একটা মদ খাওয়ার সংসদে ভিডিও ভাইরাল হয়। আমরা কলেজের সামনে দিয়ে আসতেছিলাম, আমি টাউনে গেছিলাম। তখন আসার সময় আমাকে আটকে কলেজ থেকে ধীমান যে আছে, ও হচ্ছে সংসদে প্রত্যেক দিন হচ্ছে মেয়ে নিয়ে আসর বসায়, তার জন্য আমাকে দাঁড় করে মারধর করে। আমাদের পাড়ার লোক প্রতিবাদ করছিল, তার জন্য মারধর করে। সমীর তার দুষ্কৃতী দলবল নিয়ে এসে কোনো কথা নেই আমাদের উপরে চড়া হয়ে আসে, আমাদের মারধর করে। কি দিয়ে আমাকে হলো রড দিয়ে মারে, এই যে কপালে দিয়ে কী করে দিছে, পিছনে ব্লেড মারছে। সবাই আমরা রাজবংশী ছেলে। সমীর কি আগে কলেজে জিএস ছিল? হ্যাঁ, ও আগে প্রাপ্তম জিএস ছিল। আর কোনো কথা নাই, কলেজের ওর জন্য বাইরের ছেলেমেয়েরা যারা কলেজে পড়ে তারা কলেজ আসা বন্ধ করে দেয়। ওরা আসে সেটাই মারধর করে, ওদের লোকাল বলে আমাদের মারধর। পূর্ব বর্ধমানের ভাতারে ভয়ঙ্কর কাণ্ড, থানার সামনে গায়ে আগুন দিতে আত্মহত্যার চেষ্টা এক প্রৌঢ়ের। ঘটনায় ভাতার থানায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। হোটেল ব্যবসায়ী সুশান্ত দত্তের পুকুরের মালিকানা নিয়ে টানাপোড়েন চলছিল, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। জেলা শাসককে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয় আদালত, আর সেই শুনানিতেই পুকুরের মালিকানা পান সুশান্ত দত্ত। এরপর থেকে মানসিক চাপে ভুগছিলেন। আজ ভাতার থানার সামনে আত্মহত্যার চেষ্টা। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা সুশান্তকে বাঁচানোর চেষ্টা করে। তড়িঘড়ি ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজে। রাতেই তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। সুশান্ত দত্ত এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।